আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। শীত, গ্রীষ্ম, বর্ষা, আবহাওয়া যেমনই হোক না কেন, মনের আবহাওয়াকে চাঙ্গা করতে ভূতের গল্পের কোনো তুলনা নেই। আর সেই জন্যই আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্প। তবে ভয় পাওয়ার আগে ঝটপট জানান তো, আপনি কোথা থেকে আমাদের গল্প শুনছেন, এবং গল্প শুনতে শুনতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আর হ্যাঁ, আমাদের এই আসরের নবাগত সঙ্গী হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, নয়তো জব্বর জব্বর গল্প মিস করে যাবেন। চলুন তবে শুনে নেওয়া যাক আমাদের এবারের নিবেদন সৌমেন মজুমদারের কলমে ভৌতিক গল্প পিছু ছাড়ে না। শহরের কোলাহল আর ইটকাঠের জীবনে হাঁপিয়ে উঠেছিলাম আমি। আমার নাম সুধাংশু, যাকে সবাই সুধা নামেই চেনে। এক ছাপোষা কেরানি, দিন রাত একঘেয়ে কাজ করে আর বসের বকুনি শুনতে শুনতে জীবনটা যেন যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই গ্রামের প্রতি আমার একটা টান আছে, কারণ আমার ছোটবেলা গ্রামেই কেটেছে। আজও স্পষ্ট মনে আছে ঠাকুমার মুখে শোনা গ্রামের অনেক গল্প। আমরা যখন গ্রাম থেকে চলে আসি তার কিছুদিন পরেই ঠাকুমা আমাদের মায়া ত্যাগ করে। বছর 5 হলো বাবা মাকেও হারিয়েছি। ঠাকুরদার যা কিছু সম্পত্তি ছিল তা নিয়ে ভাগাভাগি করতে তীব্র আপত্তি ছিল বাবার। তাই সমস্ত সম্পত্তি বাবা আমার একমাত্র কাকাকেই লিখে দিয়েছিল। সেই সম্পত্তি আজও রয়েছে গ্রামে। অবশ্য কাকাও ঠাকুমা মারা যাওয়ার কিছুদিন পর শহরে চলে আসে। তাই যখন আমার কাকা আমাকে পুরনো পৈতৃক ভিটে কয়েকদিন থেকে আসার জন্য অনুরোধ করল, আমি এক মুহূর্ত দেরি করিনি। কাকার বয়স হয়েছে, গ্রামে গিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। কাকার পরিবারে আমার একমাত্র বোনেরও বিয়ে হয়ে গেছে। সে এখন ব্যাঙ্গালোরে থাকে, ফলে বাড়িটা দেখভালের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি আমাকে প্রস্তাব দিলেন, আমি যদি সেখানে গিয়ে কয়েকটা দিন থাকি তবে বাড়িটার দেখভালও হবে, আর আমারও কিছুদিনের জন্য শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে মুক্তি মিলবে। পিন্দিরা নামটা শুনলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এক শান্ত নিস্তব্ধ গ্রাম, চারপাশে সবুজ ধান ক্ষেত, পুকুর আর বাঁশঝাড়। শহরের দূষণ আর কোলাহল ছেড়ে এমন একটা পরিবেশে কয়েকদিনের জন্য হলেও থাকাটা আমার জন্য এক শান্তির অনুভূতি হবে তা বলা বাহুল্য। তাই এক বর্ষার দুপুরে ব্যাগপত্র গুছিয়ে আমি রওনা দিলাম পিন্দিরার উদ্দেশ্যে। বাস থেকে নেমে যখন গ্রামের কাঁচা রাস্তায় পা রাখলাম তখন সন্ধ্যা নামছে। আকাশে মেঘের ঘন ঘটা, দূরে কোথাও পেঁচার ডাক শোনা যাচ্ছে। বহু বছর এখানে আসিনি, ফলে পথঘাট একরকম ভুলেই গেছি। কাকার দেওয়া নির্দেশ অনুযায়ী হাঁটতে হাঁটতে আমি গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। সেখানেই ছিল সেই বাড়ি, পুরনো দিনের নকশা করা একতলা বাড়ি, চারপাশে আগাছা আর লতা পাতা। অনেক দিন ধরে যে এখানে কেউ থাকে না তা স্পষ্ট বোঝা যায়। বাড়ির পিছনেই ঘন বাঁশঝাড়,
আর তারও পিছনে রয়েছে এক বিশাল পুকুর। পুকুরের কালো জলে আকাশের অন্ধকার মিশে এক রহস্যময় আভা তৈরি করেছে। এসব দেখে আমার পুরনো স্মৃতি সতেজ হয়ে উঠল। বাড়ির তালা খুলে ভিতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। অনেক দিনের বন্ধ ঘরের গন্ধ। আমি জানালার কপাটগুলো খুলে দিলাম। বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকতেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হলো। মনে হলো যেন এই বাড়ির প্রতিটি কোণায় কোনো অস্বস্তিকর পুরনো স্মৃতি লুকিয়ে আছে। আমি হ্যারিকেনটা জ্বালালাম। মৃদু আলোয় ঘরটা কেমন যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। তবে প্রথম রাতটা আমার ভালোই কাটল। শহরের ক্লান্তি আর গ্রামের শান্ত পরিবেশের মিশেলে এক গভীর ঘুম নেমেছিল চোখে। পরদিন সকালে ঘুম ভাঙতেই পাখির কিচিরমিচির শব্দ কানে এলো। জানালা দিয়ে উঁকি দিতেই দেখি চারপাশে সবুজের সমারোহ। পুকুরের জলে সূর্যের আলো চিকচিক করছে। মনটা আনন্দে ভরে উঠল। দিনের বেলায় গ্রামটা বেশ শান্ত আর সুন্দর। আমি বেরিয়ে কিছুক্ষণ গ্রামে ঘুরলাম। লোকজন আমার পরিচয় জেনে আপ্লুত হলো। হরেক রকম প্রশ্ন করতে লাগলো। আমিও সেসব প্রশ্নের সহজ সরল উত্তর দিলাম। দিন দুয়েক বেশ আনন্দেই গ্রামে ঘুরতে ঘুরতে কেটে গেল। কখনো চায়ের দোকানে গিয়ে গ্রাম্য চর্চায় যোগ দিতাম, আবার কখনো ছেলের দলের সঙ্গে পুকুর ঘাটে বসে মাছ ধরা দেখতাম। আমার এখানে আসার উদ্দেশ্য যে সার্থক তা বলাই যায়। তৃতীয় দিন বিকেল তখন ফুরিয়ে এসেছে। আমি পুকুর ঘাটে গিয়েছিলাম হাত মুখ ধুতে। সূর্য তখন ডুবুডুবু। পুকুরের কালো জলে আকাশের লাল আভা মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। আমি হাত মুখ ধুয়ে যখন বাড়ির দিকে ফিরছি তখন হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছন থেকে আমাকে দেখছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম, কিন্তু আশ্চর্য, কেউ সেখানে ছিল না। কেবল বাঁশঝাড়ের পাতাগুলো শিরশির করে নড়ে উঠল। হয়তো বাতাস ছিল, কিন্তু আমার মনে হলো যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। যাই হোক, আমি তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ালাম। ঘরে ফিরে এসে দেশলাই কাঠি ঘষে হারিকেনটা জ্বালিয়ে দেখি আলোটা কাঁপছে। তেল বোধহয় শেষ হয়ে গেছে। আমি তেল ঢালতে গেলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ হারিকেনটা নিভে গেল। পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন। আমার বুকটা অকারণেই এই অন্ধকারে ধড়ফড় করে উঠল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে ঘিরে ধরেছে। অদ্ভুত অস্বস্তিতে আমি দু চোখ বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে আসতে লাগলো এক বীভৎস হাসি। অত্যন্ত চাপা সে শব্দ, অথচ হাসিটা যেন আমার কানের পাশেই কেউ হাসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো যেন আমার শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ করেই হ্যারিকেনটা আবার জ্বলে উঠল। চোখ বন্ধ অবস্থাতেই আমি তা বুঝতে পারলাম। চোখ খুলে দেখি হ্যারিকেনের আলোটা আগের মতোই কাঁপছে, কিন্তু ঘরে কেউ নেই। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সব ঠিকঠাক।
তাহলে কি এসব আমার মনের ভ্রম? কিন্তু আমার শরীর তখনও ভয়ে কাঁপছে। আমার মনে হলো আমি সত্যিই কিছু অনুভব করেছি। সে রাতে আমার আর ঘুম হলো না। আমি বিছানায় শুয়ে রইলাম আর ভয়ে ভয়ে চারদিকে বারবার তাকাতে লাগলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক আরও স্পষ্ট হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আছে। কি মনে হতে আমি বিছানা ছেড়ে উঠে সাহস করে জানালার কাছে গেলাম। পর্দা সরিয়ে বাইরে তাকালাম, কিন্তু নিকষ অন্ধকারে কাউকে দেখতে পেলাম না। কেবল বাঁশঝাড়ের পাতাগুলো রাতের বাতাসে সরসর করে শব্দ করছিল। পরদিন সকালে আমি গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বললাম। আমার উদ্দেশ্য ছিল এই যা অলৌকিক আমার সঙ্গে ঘটে চলেছে তার সম্বন্ধে কিছু তথ্য জোগাড় করা। প্রথমে কেউ কিছুই বলতে চাইল না, কিন্তু আমার অনেক জোড়াজুড়িতে শেষমেশ একজন বৃদ্ধ আমাকে একটা পুরনো গল্প শোনালেন। বুঝলে বাবা, অনেক বছর আগে এই গ্রামে এক মহিলা থাকতো। তার নাম ছিল সুমতি। সে নাকি ছিল খুব সুন্দরী, কিন্তু তার স্বামী ছিল খুবই নিষ্ঠুর, খারাপ লোক, বুঝলে। তা সে সুমতিকে সব সময় মারধর করতো। একদিন সুমতি আর সহ্য করতে না পেরে ওই বাঁশ ঝাড়ের ভেতরে গিয়ে আত্মহত্যা করে। গাঁয়ের লোকেরা বলে তার আত্মা নাকি আজও ওই বাঁশ ঝাড়েই ঘুরে বেড়ায়। যে তার শান্তিতে ব্যাঘাত ঘটায় তাকেই নাকি সে শাস্তি দেয়। খুব অস্পষ্ট, তবু মনে হলো এই সুমতি নামটা আমি যেন কোথায় শুনেছি। খুব সম্ভবত ঠাকুমার মুখেই হয়তো শুনেছিলাম, কিন্তু এমন কোনো ঘটনা তো শুনিনি। অবশ্য এ কথাও ঠিক, আমার বয়সই বা কী ছিল সেই সময়। ঠাকুমা এসব কথা বললে আমি নিশ্চয়ই ভয় পেতাম, তাই বলেনি। আমার মনে পড়ল রাতের সেই বীভৎস হাসির কথা। তাহলে কি সুমতির আত্মাই আমাকে ভয় দেখাচ্ছিল? আমি অবশ্য তখনও এইসব পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু মনের ভিতরে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করেছিল। সেই দিন থেকে আমি আর সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতাম না। বাঁশঝাড়ের দিকে তাকাতেও আমার ভয় করত। ভূত প্রেতে বিশ্বাস না করলেও রাতের বেলায় আমার মনে এক অজানা আতঙ্ক ভর করত। মনে হতো যেন কেউ আমাকে অনুসরণ করছে, আমার আশেপাশেই সে সব সময় রয়েছে, অথচ তাকে আমি দেখতে পাচ্ছি না। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ আমার কানে এলো। আমি ভয়ে চমকে উঠলাম। এত রাতে কে আসবে? প্রথমটায় আমি দরজা খুলতে সাহস পেলাম না। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম বাইরে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে
হয়তো বাতাসেই শব্দ হয়েছে। দরজা থেকে ফিরে আসতেই আবার টোকা। এবার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। একটা চাপা অদ্ভুত কণ্ঠস্বর। আমার রক্ত হিম হয়ে গেল। এই নামে আমাকে শুধু আমার ঠাকুমা ডাকত, কিন্তু ঠাকুমা তো অনেক বছর আগেই মারা গেছে। তাহলে কে ডাকছে আমাকে? আমি ভয়ে কাঁপতে লাগলাম। দরজার বাইরে থেকে সেই স্বর আবার শোনা গেল। আমি তো ঠাকুমা রে, দরজাটা খোল। আমার মনে হলো যেন আমার শরীর আর আমার বশে নেই। আমি ধীরে ধীরে দরজার ছিটকিনিটা খুললাম। দরজাটা একটু ফাঁক হতেই একরাশ ঠান্ডা বাতাস আমার ঘরের ভিতরে ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠল এক বীভৎস মূর্তি। লম্বা সাদা চুলগুলো মুখের উপরে এসে পড়েছে, চোখ দুটো কোটরাগত, চোখের চারপাশে যেন অস্বাভাবিক রকম কাল শীটে পড়েছে। যেন মনে হয় বহু বছর ধরে ওই চোখে ঘুম নেই। চামড়া ঝুলে পড়েছে, সারা শরীরে কেমন যেন একটা পচা গন্ধ। পরনের সাদা শাড়িতে রক্তের গাঢ় দাগ। মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাত দুটো লম্বা আর লিকলিকে, নখগুলো ধারালো। মনে হলো যেন এক্ষুনি আমার গলা টিপে ধরবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি পিছিয়ে যেতে লাগলাম। মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে এলো। তার চোখ দুটো যেন আমাকে গিলতে চাইছে। আমি দেখলাম তার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। মূর্তিটা ক্রমাগত আমার দিকে আরও এগিয়ে আসছে। তার হাঁটার কোনো শব্দ নেই, যেন শূন্যে ভাসছে। আমার বুকের ধড়ফড়ানি এত বেড়ে গেল যে মনে হলো যেন আমার বুকখানা ফেটে যাবে। আমি পিছিয়ে যেতে যেতে খাটের কিনারায় ঠেকলাম। মূর্তিটা আমার সামনে এসে দাঁড়ালো। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আমার গা শিউরে উঠল। তুই কেন আমার শান্তিতে ব্যাঘাত ঘটালি? সেই কর্কশ স্বর আবার শোনা গেল। কেন আমার ঘুম ভাঙালি? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি তো কিছু কিছু করিনি। করিসনি? মূর্তিটা বিচ্ছিরিভাবে হাসলো। সেই হাসি শুনে আমার মনে হলো যেন আমার হাড় গোড় সব ভেঙে যাচ্ছে। তুই এখানে কেন এসেছিস? আমি বুঝতে পারলাম গ্রামের বৃদ্ধর বলা গল্পটা সম্পূর্ণ সত্যি। এই সেই সুমতির আত্মা। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমার মনে হলো যেন আমার মৃত্যু সম্মুখে উপস্থিত। আমি তোকে শাস্তি দেব। মূর্তিটা আমার দিকে হাত বাড়ালো। তার ঠান্ডা আঙুলগুলো আমার গলাটাকে জড়িয়ে ধরল।
আমার শ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। মনে হলো যেন আমার শরীর থেকে প্রাণ এক্ষুনি বেরিয়ে যাবে। আমি আমি হাত পা ছুটতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। মূর্তিটার আঙুলগুলো শীতল ইস্পাতের মতো শক্ত। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। আমার কানে শুধু সেই কর্কশ হাসিটা বাজছিল এক নাগাড়ে। মনে হলো যেন আমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। আমি আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। হঠাৎ করেই মূর্তিটার হাত আলগা হয়ে গেল। আমি হুড়মুড় করে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার শরীর তখনও কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভয়ে ভয়ে তাকালাম, দেখি মূর্তিটা অদৃশ্য হয়েছে। কেবল ঘরের মধ্যে এক তীব্র পচা গন্ধ। আমি কোনো মতে উঠে বসলাম। আমার বুক তখনও ধড়ফড় করছে। আমার মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার গলায় তখনও সেই ঠান্ডা আঙুলগুলোর অনুভূতি স্পষ্ট। না, এটা কোনো স্বপ্ন ছিল না। আমি সত্যিই এক প্রেতাত্মার মুখোমুখি হয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম, এই গ্রাম ছেড়ে চলে যাব, আর এখানে একটা দিনও নয়। পরদিন সকালে আমি আমার সামান্য জিনিসপত্র গুছিয়ে ফেললাম। গ্রামের লোকজনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ফিরতি পথে। আমার মনে এক অজানা ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল এই গ্রাম ছেড়ে যাওয়ার স্বস্তি। এই গ্রাম, ওই অভিশপ্ত বাড়ি থেকে আমায় অনেক দূরে চলে যেতে হবে। এই একটাই কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যখন আমি বেরিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যেন এক বিরাট বোঝা আমার বুক থেকে নেমে গেছে, কিন্তু সে ছিল এক নিছকই ভুল ধারণা। আমি জানতাম না সেই ভয়ের রেশ আমাকে কত দূর তাড়া করবে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আমি যখন পাকা রাস্তার দিকে এগোচ্ছিলাম, তখন সূর্যের আলো আমার মাথার উপরে ঝলমল করছিল, কিন্তু আমার অন্তরটা যেন তখনও অন্ধকারে ঢাকা। সেই বীভৎস মুখের ছবি, সেই হিম শীতল স্পর্শ আর কুৎসিত কণ্ঠস্বর, সব কিছু যেন আমার মাথার ভিতরে ফিরে ফিরে আসছিল। বাসস্ট্যান্ডে পৌঁছে দেখলাম শহরের দিকে যাওয়ার কোনো বাস সেদিন আর নেই। শেষ বাসটা নাকি কিছুক্ষণ আগেই চলে গেছে। আমার কপাল পুড়ল। হয় আমাকে সেই বাড়িতে আবার ফিরে রাত কাটাতে হবে, অথবা কাছাকাছি কোনো গ্রামে আশ্রয় নিতে হবে। আমি ঠিক করলাম সামনের ছোট বাজারে গিয়ে দেখব কোনো থাকার জায়গা পাই কি না। বাজারটা অবশ্য খুব একটা বড় নয়, কয়েকটা দোকানপাট আর একটা চায়ের স্টল। সেখানেই গিয়ে বসলাম। চা খেতে খেতে দোকানের মালিকের সঙ্গে কথা বললাম। তিনি একজন বয়স্ক মানুষ, নাম জগেন কাকা। আমার অবস্থা শুনে তিনি রাজি হলেন। বাজারের পিছনেই গ্রামের ভিতরে ভদ্রলোকের বাড়ি। আমি যেন হাতে চাঁদ পেলাম। অচেনা জায়গায় ভদ্রলোকের এই আতিথেয়তা আমার কাছে এক স্বস্তি নিয়ে এলো। কিন্তু সমস্যা হলো, ভদ্রলোক দোকান ছেড়ে এই মুহূর্তে যেতে পারবেন না। তাতে অবশ্য আমার সমস্যা নেই, সে কথা জানালাম। অতএব দিনের বাকি সময়টুকু এবং সন্ধ্যার পর যতক্ষণ দোকান খোলা রইল ততক্ষণ আমি দোকানেই রইলাম। অবশেষে দোকান বন্ধ করে তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত গভীর হয়ে এলো। ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ সেই কাকিমা আমাকে যত্ন করে খেতে দিলেন। সব কিছুই সহজ সরল স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু আমার গলার কাছে তখনও সেই ভয়ের ঢেলাটা আটকে ছিল। ফলে খেতে পারছিলাম না। কোনো মতে দুমুঠো ভাত মুখে দিয়ে
আমি বিছানায় গিয়ে শুলাম, কিন্তু ঘুম আমার চোখে এলো না। মনে হচ্ছিল সেই সুমতি যেন আমার সঙ্গেই এসেছে। ঘরের চারদিকে আমি ভয়ে ভয়ে তাকাতে লাগলাম। বাইরে ঝিঁঝি পোকার একটানা ডাক আর থেকে থেকে শেয়ালের হাঁক শোনা যাচ্ছিল। আমার কানে বারবার সেই কর্কশ হাসিটা বেজে চলেছে। মনে হচ্ছিল দরজা ভেঙে এক্ষুনি সে আবার আমার সামনে এসে দাঁড়াবে। রাত তখন প্রায় 2টো। আমি ভয়ে কুঁকড়ে বিছানায় শুয়ে আছি। হঠাৎ একটা মৃদু খসখস শব্দ আমার কানে এলো। শব্দটা যেন এই ঘরের জানালার পাশ থেকেই আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি শ্বাস বন্ধ করে রেখেছি। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আমি সাহস করে চোখ খুললাম। চারদিকে অন্ধকার, কেবল ক্ষীণ চাঁদের আলো জানালার কাচ ভেদ করে ঘরে এসে পড়েছে। আমার বুক তখনও ধড়ফড় করছে। মনে হলো এই বুঝি কিছু একটা হবে। হঠাৎ ঠান্ডা একটা বাতাসের প্রবাহ ঘরের ভিতরে অনুভব করলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার কাঁচের উপরে একটা সাদা হাত, লম্বা সরু আঙুলগুলো কাঁচের উপরে কেমন যেন আঁচড় কাটছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো যেন আমার শরীর অবশ হয়ে গেছে। হাতটা হঠাৎই কাঁচের উপর থেকে সরে গেল। মনে হলো আমি রক্ষা পেলাম, কিন্তু ঠিক তখনই জানালার কাঁচের উপরেই ভেসে উঠল একটা মুখ। সেই বীভৎস মুখ, কোটরাগত চোখ দুটো জ্বলছে, চামড়া ঝুলে পড়েছে। সেই বীভৎস হাসিটা আবার আমার কানে এলো। পালাবি কোথায় সুধা? আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন জমে গেল। আমি বালিশ দিয়ে আমার মুখ ঢেকে ফেললাম। চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। তবু সেই হাসিটা যেন আমার মাথার ভিতরে তীক্ষ্ণ ফলার মতো ঢুকে যাচ্ছিল। মনে হলো সে আমার সঙ্গে কথা বলছে। আমার সব চিন্তা যেন সে শুনতে পাচ্ছে। কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না। যখন মুখ থেকে বালিশটা সরালাম, তখন জানালার বাইরে আর কিচ্ছু ছিল না। কেবল চাঁদের আলোয় গাছপালার ছায়াগুলো নড়ছে। আমার সারা শরীর তখন ঘামে ভিজে গেছে। মনে হলো যেন একটা দুঃস্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই বীভৎস মুখটা তখনও আমার চোখের সামনে ভাসছে। ভোরের আলো ফোটার আগেই আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। জগেন কাকা তখনও ঘুমাচ্ছেন। আমি তাকে বিরক্ত না করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে তখনও আঁধার পুরোপুরি কাটেনি। বাজারের দিকের রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমি কোনো মতে যদি একটা বাস ধরতে পারি তবেই বাঁচব। ভাগ্য ভালো ছিল। একটু পরেই একটা বাস এসে দাঁড়ালো। আমি দ্রুত বাসে উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো।
যত দূরে যেতে লাগলাম, পিন্দিরার সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো যেন ততটাই স্পষ্ট হতে লাগলো। আমি নিজেকে বোঝাতে লাগলাম সবই আমার মনের ভুল, কিন্তু মনের গভীরে একটা ভয় তখন জাঁকিয়ে বসেছে। শহরের পরিচিত রাস্তায় পৌঁছেও আমার মনে শান্তি এলো না। মনে হলো যেন সেই সুমতির আত্মা আমার পিছু ছাড়েনি। আমি বাড়িতে ফিরলাম। কয়েকটা দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। অফিসে গেলাম, দৈনন্দিন কাজকর্ম করলাম, কিন্তু রাতের বেলায় আমার ঘুম আসতো না। বিছানায় শুলেই সেই বীভৎস মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। সেই ঠান্ডা স্পর্শ, সেই বিচ্ছিরি হাসি। আমি সারা রাত ছটফট করতাম। আমার মনে হলো যেন আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। প্রতিটা রাত আমার কাছে অসহ্য যন্ত্রণার সময়। সারা রাত ধরে মনে হয় কেউ আমায় ডাকছে, ফিসফিস করে বলছে, সুধা। আমি জানি এটা কোনো স্বপ্ন নয়। আমি স্পষ্ট শুনতে পাই, মনে হয় সে আমার ঘরেই রয়েছে। আমি আলো জ্বালি, কিন্তু ঘরে কাউকে খুঁজে পাই না। তবুও সেই ডাক আমার কানে বাজে। সুধা, সুধা। আমার মনে হলো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। হয়তো আমি মানসিক রোগে ভুগছি। পরদিন সকালেই আমি একজন পরিচিত মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। সব কথা খুলে বললাম। ডাক্তার সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার মন প্রচণ্ড চাপে আছে। গ্রামের পরিবেশ, একাকিত্ব আর কিছু পুরনো কুসংস্কার হয়তো আপনার মনে প্রভাব ফেলেছে। তিনি আমাকে কিছু ওষুধ দিলেন আর কিছুদিনের জন্য সম্পূর্ণ বিশ্রাম নিতে বললেন। আমি ডাক্তারের কথা শুনলাম, ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। বরং মনে হলো যেন অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাতের বেলায় সেই ডাকটা আরও তীব্র হয়ে উঠল। এখন শুধু ফিসফিস করে ডাকা নয়, মনে হয় যেন কেউ আমার কানের পাশেই নিঃশ্বাস ফেলছে। আমার শরীর কাঁপতে শুরু করত। মনে হতো যেন আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। এক রাতে আমি শুয়ে আছি। ঘরের মধ্যে এক অদ্ভুত শীতলতা, যেন নিঃশব্দে ঘরের মাঝে ঠান্ডা বাতাস বইছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আলো জ্বালানোর জন্য হাত বাড়ালাম, কিন্তু আমার হাত যেন অবশ হয়ে গেল। আমি দেখলাম ঘরের এক কোণায় আবছায়া অন্ধকারে একটা ছায়া নড়ছে। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হতে লাগলো। হ্যাঁ, সেই সুমতি, সেই বীভৎস মুখ, সেই রক্তমাখা সাদা শাড়ি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো জ্বলছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না এবারেও। মনে হলো যেন আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তার ঠান্ডা হাতটা আমার কপালে রাখলো। বরফের মতো ঠান্ডা সেই হাত। আমার মনে হলো যেন আমার সারা শরীর জমে যাচ্ছে। তুই পালাতে পারবি না সুধা। আমি তোর সঙ্গে আছি সব সময়।
ওই কর্কশ স্বর আমার কানের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। আমি চোখ বন্ধ করে ফেললাম। জ্ঞান হারানোর আগে শুধু মনে হলো আমার আর কোনো মুক্তির পথ নেই। সুমতি আমাকে শেষ করে ছাড়বে। যখন জ্ঞান ফিরল তখন চারপাশে ঘোর অন্ধকার। কোথায় আছি প্রথমটায় বুঝতে পারলাম না। মাথাটা অসম্ভব ভারী লাগছে, আর শরীরের প্রতিটা হাড় যেন ব্যথা করছে। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। আবছা আলোয় দেখলাম আমি আমার নিজের বিছানাতেই শুয়ে আছি। আমার বুকের ভিতরে এক চাপা ভয় তখনও দাপিয়ে বেড়াচ্ছে। উঠে বসতেই সারা শরীর শিরশির করে উঠল। পাশে রাখা ফোনটা হাতে নিলাম। চার্জ নেই। বাইরে থেকে ঝিঁঝি পোকার ডাক আর পেঁচার একটানা শব্দ ভেসে আসছে। ঘরের মধ্যে কেমন একটা পচা গন্ধ, ঠিক যেমনটা সেই রাতে পিন্দিরার সেই ঘরে পেয়েছিলাম। আমি স্পষ্ট বুঝেছি সুমতি আমায় অনুসরণ করছে। পালিয়ে তার থেকে মুক্তি পাওয়া হয়তো অসম্ভব। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে নামলাম। ঘরের প্রতিটি কোণায় তাকাতে লাগলাম। মনে হলো যেন ঘরের অন্ধকারের পরতে পরতে সুমতি লুকিয়ে আছে। আলো জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু বিদ্যুৎ না থাকায় আলো জ্বলল না। আমার হ্যারিকেনও তেল শূন্য। এই ঘুটঘুটে অন্ধকারে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল। আমি ঘরের মাঝখানে এসে থমকে দাঁড়ালাম। মনে হলো যেন আমার পায়ের কাছে কিছু একটা নড়ে উঠল। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। হঠাৎ মনে পড়ল টেবিলের উপরে দেশলাই রয়েছে, আর দেরাজের ভিতরে পাশে মোমবাতি। দ্রুত টেবিলের উপর থেকে দেশলাই খুঁজে বের করলাম এবং কোনো মতে একটা মোমবাতি জ্বালালাম। মোমবাতির কম্পমান আলোয় ঘরের পরিবেশটা আরও অতিলৌকিক হয়ে উঠল। ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মনে হলো ঘরের প্রতিটি কোণায় কোণায় জমাট বাঁধা অন্ধকারের মাঝে সুমতির সেই ভয়ানক চোখ জোড়া আমি দেখতে পাচ্ছি। আমি দেওয়ালের দিকে তাকালাম। সেখানে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে দেওয়ালের গায়ে ওই ক্ষত তৈরি করেছে। আমার বুকের ভিতরে হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে ছুটে চলল। তবে কি সুমতি এই মুহূর্তে এই ঘরের মাঝেই রয়েছে? পালাবি কোথায় সুধা? সেই কর্কশ স্বরটা আবার কানে এলো। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কণ্ঠস্বরটা যেন বাইরে থেকে আসছে না, আমার মস্তিষ্কের ভিতরেই অনুরণিত হচ্ছে ওই কণ্ঠ। তুই আমাকে চিনতে পারছিস না? হুঙ্কার করে উঠল সেই কণ্ঠ। আমি সুমতি, তোর ঠাকুমার সই। কথাটা শুনে আমি চমকে উঠলাম। ঠাকুমার সই? বিশ্বাস করছিস না? মনে আছে তোর ঠাকুমা তোকে বলেছিল বাঁশঝাড়ে এক সাপগ্রস্ত আত্মা থাকে, সেই আমি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। গ্রামের সবাই সবাই আমায় ভুল বুঝেছিল, কিন্তু তোর ঠাকুমা, সে আমাকে ভালোবাসত। সে জানতো আমি নির্দোষ। সে আমাকে সাহায্য করতে চেয়েছিল।
সুমতির স্বরে কেমন যেন এক বিষণ্ণতার আভা ফুটে উঠল। কিন্তু পারল না। আমি আমার স্বামীর হাতে নির্মমভাবে অত্যাচারিত হতে হতে আর সহ্য করতে পারলাম না। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম ওই বাস ছাড়ে। আর আর সেই থেকে আমার আত্মা বন্দী হয়ে রইল। আমি আতঙ্কিত অবাক দৃষ্টিতে মোমবাতির দিকে তাকালাম। আমার চোখের সামনে তখনও আর কিছুই নেই, শুধুমাত্র কম্পমান এক মোমবাতির শিখা ছাড়া। তুই যখন পুকুর পাড়ে ওই বাঁশঝাড়ের কাছে এসেছিলি, তখনই আমি তোর ভেতরের সেই শক্তি টের পেয়েছিলাম। সেই শক্তি দিয়ে তুই আমাকে মুক্তি দিতে পারিস, কিন্তু কিন্তু তুই পালিয়ে এলি কেন? আমি তো কিছুই জানি না। আমি কিভাবে আপনাকে মুক্তি দেব? সেটা তোকে জানতে হবে। তোর ঠাকুমা চেষ্টা করেছিল, কিন্তু সে মারা গেল। এখন তুই এসেছিস, তোর রক্তে সেই শক্তি আছে। আমার ঠাকুমা? তার রক্তে কি এমন শক্তি ছিল? আমি তো কিছুই জানি না। আমার মনটা আরও দ্বিধায় পড়ে গেল। আমার দেখা সেই ভয়ঙ্কর মূর্তি, আর এখন তার এই করুণ গল্প, কোনটা সত্যি নাকি সবই ছলনা? তোর ঠাকুমা আমাকে বলেছিল, এক পূর্ণিমার রাতে যদি কোনো পবিত্র আত্মা, যার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে, অথবা সেই পবিত্র আত্মার রক্তের বাহক ওই বাস ছাড়ে যায় আর কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করে, তবেই আমি মুক্তি পেতে পারি। তোর ঠাকুমা সেই মন্ত্র জানত, কিন্তু কিন্তু সেই কাজ সে সম্পূর্ণ করার আগেই মারা যায়। আমার মন অদ্ভুত এক অনুভূতির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভয়, বিস্ময় আর এক ধরনের করুণা। এই অশরীরী, যাকে আমি এতদিন কেবল ভয়ঙ্করী ভেবে এসেছি, তার অতীতেও এমন দুঃখের কাহিনী আছে। আমি মনে মনে সাহস সঞ্চয় করে বললাম, কিন্তু আমি তো কোনো মন্ত্র জানি না। আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তোর ঠাকুমার কাছে একটা পুরনো পুঁথি ছিল, সেই পুঁথিতে সব লেখা আছে। তোদের আদি বাড়িতে একটা পুরনো কাঠের আলমারি আছে। আমি জানি তোর ঠাকুমা সেটাকে সেখানে লুকিয়ে রেখেছিল। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, গ্রামের বাড়িতে একটা পুরনো আলমারি আছে, যেটা বহু বছর ধরে খোলা হয়নি। আমি ভেবেছিলাম ওটা ভাঙাচোরা কিছু। তাহলে কি তার ভিতরেই সেই পুঁথি লুকিয়ে আছে? সেই পুঁথি খুঁজে বের কর, সেখানে সব নির্দেশিকা আছে। আমাকে মুক্তি দে, আমি এই বন্দি দশা থেকে মুক্তি চাই। সুমতির কণ্ঠস্বরে এক ব্যাকুলতা ফুটে উঠল। তারপর হঠাৎ করেই ঘরের মধ্যে পচা গন্ধটা কমে গেল, আর সেই ঠান্ডা বাতাসও মিলিয়ে গেল। আমি চারদিকে তাকালাম। মোমবাতির আলোয় ঘরটা আবার স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে কি সে চলে গেছে, নাকি সে আমার মাঝেই আছে? সেই রাতেও আমি আর ঘুমাতে পারলাম না। আমার মাথার ভিতরে সুমতির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। দিদিমা, পুঁথি, মুক্তি। আমি এতদিন শুধু পালিয়ে বেরিয়েছি, কিন্তু এখন আমাকে একটা নতুন দায়িত্ব নিতে হবে। সুমতিকে মুক্তি দিতে হবে। কিন্তু কিভাবে? আমি তো কোনো সাধু নই বা কোনো তান্ত্রিকও নই। আমি একজন সাধারণ ছাপোষা কেরানি। কিভাবে আমি একজন শাপগ্রস্ত আত্মাকে মুক্তি দেব? এই প্রশ্নটা আমার মনে বারবার আসছিল। তবে সুমতির কথাগুলো বিশ্বাস না করেও পারছিলাম না। তার কণ্ঠস্বরে যে হতাশা ছিল,
তা আমার মনকেও ব্যাকুল করে তুলেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমাকে আবার পিন্দিরায় ফিরে যেতে হবে। সেই পুরনো আলমারিটা খুঁজে দেখতে হবে। হয়তো সেখানে সত্যিই ঠাকুমার সেই পুঁথিটা লুকিয়ে আছে। এইবার আর কোনো ভয় নয়। এবার আমাকে সাহসের সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সুমতিকে মুক্তি দিতে হবে। তবে আমার মনে একটা সংশয় ছিল, সুমতি যা বলছে তা কি সত্যি, নাকি এটা তার কোনো ছলনা, আমাকে নিজের কাজে ব্যবহার করার একটা কৌশল। কিন্তু তার কণ্ঠস্বরে যে আকুতি ছিল তা আমাকে গভীর চিন্তায় ফেলেছে। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। পিন্দিরায় ফিরে আসার সিদ্ধান্তটা যতটা সহজ ছিল, বাস্তবে ফিরে আসাটা ততটা সহজ হলো না। আগের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আমার মনে দগদগে ক্ষতের মতো তাজা ছিল, কিন্তু সুমতির করুণ কণ্ঠস্বর আর তার মুক্তির আকুতি আমাকে ভিতরে ভিতরে তাড়া করে ফিরছিল। আমার মন বলছিল আমাকে ফিরে যেতেই হবে। অতএব পরদিন সকালেই আমি আবার পিন্দিরার বাসে চাপলাম। এবার আর দুশ্চিন্তা বা আতঙ্ক নয়, বরং মনের ভিতরে এক অদ্ভুত দৃঢ় সংকল্প কাজ করছিল। গ্রামের দিকে যেতে যেতে প্রকৃতির রূপ দেখতে লাগলাম। সবুজ ধানক্ষেত, আলপথ আর দূরে সারি সারি তাল গাছ। এই সব কিছুই যেন আমার মনকে শান্ত হতে সাহায্য করছিল, কিন্তু মনের গভীরে সেই অজানা ভয়টা যেন ছাইয়ে ঢাকা আগুনের মতো জ্বলছিল। দুপুরের দিকে আমি সেখানে পৌঁছালাম। বাড়িটা যেমন ছিল তেমনই আছে। আগাছায় ভরা উঠোন আর বন্ধ কপাট। গতবারের মতো এবার আর গা ছমছম করল না, বরং একরকম পরিচিতি বোধ কাজ করছিল। আমি ধীরে ধীরে কপাট খুলে ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকেই সেই পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধটা নাকে এলো। তবে এবার আর বিরক্ত লাগলো না। আমি জিনিসপত্র রেখে সরাসরি সেই আলমারিটার দিকে গেলাম। আলমারিটা বহু বছরের পুরনো। কাঠের আলমারির গায়ে পুরো ধুলো আর মাকড়সার জাল। তালাটা জং ধরে একেবারে অকেজো হয়ে গেছে। আমার কাছে কোনো চাবি ছিল না এই তালার। কাকাও এই তালার কথা কিছুই বলেননি। সুমতি বলেছিল ঠাকুমা পুঁথিটা লুকিয়ে রেখেছে। তার মানে হতে পারে তালাটা আমার ঠাকুমাই লাগিয়েছিল। আমি একটা লোহার রড দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করলাম। অনেক কষ্টে ঘাম ঝরিয়ে শেষমেশ তালাটা ভাঙতে পারলাম। জংধরা তালাটা ভাঙতেই একটা কটমট শব্দ হলো। আলমারির কপাট খুলতেই একরাশ ভ্যাপসা গন্ধ আর ধুলো নাকে এলো। ভিতরে পুরনো কাপড় চোপড়, কিছু ভাঙা জিনিসপত্র আর একটা কাঠের বাক্স। বাক্সটা হাতে নিতেই আমার বুকটা ধড়াস করে উঠল। এটার ভিতরেই কি সেই পুঁথি আছে? বাক্সটা বেশ পুরনো, তার উপরে খোদাই করা কিছু অদ্ভুত নকশা। তবে এতে কোনো তালা ছিল না। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম। ভিতরে এক টুকরো হলুদ হয়ে যাওয়া কাপড় দিয়ে মোড়ানো একটা পুঁথি। দেখে মনে হলো অনেক পুরনো। আমি সাবধানে কাপড়টা সরালাম। আবরণ সরিয়ে পুঁথিটা হাতে নিতেই কেমন একটা ঠান্ডা অনুভূতি হলো। পুঁথিটা
চামড়ার মতো কোনো জিনিস দিয়ে বাঁধাই করা, আর তার পাতায় হাতে লেখা কিছু অদ্ভুত চিত্র আর মন্ত্র। ভাষাগুলো আমার কাছে অচেনা, তবে কিছু কিছু চিত্র দেখে মনে হলো যেন সেগুলো কোনো পূজা বা তান্ত্রিক ক্রিয়ার সঙ্গে যুক্ত। আমার মনে পড়ল সুমতির কথা। ঠাকুমা নাকি এই মন্ত্র জানতেন। আমার ভিতরে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। আমি পুঁথিটা নিয়ে একটা পরিষ্কার জায়গায় বসলাম। পুঁথির পাতাগুলো খুব সাবধানে উল্টাতে লাগলাম। প্রতিটি পাতায় হাতে আঁকা চিত্রগুলো রহস্যময়। কিছু চিত্রে নারী মূর্তি, কিছু চিত্রে আবার দেবদেবীর প্রতিকৃতি, আবার কিছুতে অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন। মন্ত্রগুলো এমন এক ভাষায় লেখা ছিল যা আমি এর আগে কখনো দেখিনি। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর একটা পাতা আমার চোখ টানল। পাতার একদিকে আঁকা ছিল এক নারীর জ্বলন্ত চোখ, আর তার নিচে কিছু মন্ত্র, আর সেই চোখ ঘিরে কী সব আঁকিবুকি। মন্ত্রের পাশে একটা ছোট টিকা, যেখানে অস্পষ্ট হাতে বাংলায় লেখা ছিল পূর্ণিমা নিশি, বাঁশঝাড়ের মূল, মুক্তি। আমি চমকে উঠলাম। এ তো সুমতির কথাই মিলে যাচ্ছে। পূর্ণিমা নিশি, বাঁশঝাড়ের মূল আর মুক্তি। তাহলে কি এই মন্ত্রই সুমতির মুক্তির মন্ত্র? আমি পুঁথিটা হাতে নিয়ে উঠে জানালা খুলে একবার বাঁশঝাড়ের দিকে তাকালাম। অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে। বাতাসের শব্দে বাঁশঝাড়ের পাতাগুলো শিরশির করে নড়ছে। আমার মনে হলো যেন সুমতি ওখান থেকেই আমাকে দেখছে। একটা ভয় আর তার সঙ্গে এক অদ্ভুত দায়িত্ববোধ আমায় ঘিরে ধরল। আমি পুঁথিটা নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। সুমতি আমাকে বলেছিল পূর্ণিমার রাতে তাকে মুক্তি দেওয়া যাবে। তার মানে সামনের যে পূর্ণিমা আসছে সেই রাতেই আমাকে এই কাজটা করতে হবে। কিন্তু এই মন্ত্র জপ করার পদ্ধতিটা কি? আমি তো এই ভাষাই জানি না। কিভাবে উচ্চারণ করব? মনের ভিতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সারা রাত ঘুম এলো না। পুঁথিটা আমার বালিশের পাশেই রাখা ছিল। মনে হচ্ছিল যেন পুঁথির ভিতর থেকে এক অজানা শক্তি বিচ্ছুরিত হচ্ছে। পরের 2 দিন আমার পুঁথিটা নিয়েই কাটল। পূর্ণিমা আসতে আর মাত্র 2 দিন বাকি। নির্দিষ্ট দিনে সূর্য ডোবার পর আমি প্রস্তুত হলাম। মনের ভিতরে ভয় আর উত্তেজনা দুটোই সমানভাবে কাজ করছিল। আমি জানি না কি ঘটতে চলেছে, কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় নেই। রাত বাড়ার সাথে সাথে আকাশে চাঁদ উঠল, পূর্ণিমার চাঁদ। তার নরম আলোয় সারা গ্রাম ভেসে যাচ্ছে, কিন্তু বাঁশঝাড়ের দিকটা তখনও অন্ধকারে ঢাকা, যেন চাঁদের আলো সেখানে পৌঁছাতে পারছে না। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলাম। গ্রাম তখন গভীর ঘুমে, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক। আমি সাবধানে বাঁশঝাড়ের দিকে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপেই আমার বুক ধড়ফড় করছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই বাতাসের গতি বেড়ে গেল। গাছের পাতাগুলো যেন
আরও জোরে শিরশির করে নড়তে লাগলো। মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি আমাকে ভেতরে টেনে নিচ্ছে। ভিতরে প্রবেশ করতেই সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভূতিটা আবার ফিরে এলো। চারদিকে বাঁশঝাড় এত ঘন যে চাঁদের আলো ভিতরে প্রবেশ করতে পারছিল না। আমি টর্চ জ্বালালাম। টর্চের আলোয় ঘন জঙ্গলের পথটা আরও রহস্যময় মনে হলো। আমি বাঁশঝাড়ের ভিতরের দিকে আরও গভীরে এগোতে লাগলাম, যেখানে বাঁশগুলো সবচেয়ে ঘন এবং অন্ধকারাচ্ছন্ন। একেবারে গভীরে, যেখানে শুকনো পাতার স্তূপ আর বাঁশের মাথাগুলো নেমে এসেছে মাটিতে, সেখানেই মনে হলো সেই মূল স্থান। আমি পুঁথিটা হাতে নিলাম। পুঁথির সেই নির্দিষ্ট পাতাটা খুললাম, কিন্তু ওই ভাষা আমার অজানা। কি করে উচ্চারণ করব? হঠাৎ মাথায় একটা চিন্তা এলো, আমি কোনো ভুল করছি না তো? হঠাৎ করেই বাঁশঝাড়ের গভীর থেকে একরাশ ঠান্ডা বাতাস বয়ে এলো। সেই পচা গন্ধটা আবার আমার নাকে এসে ধাক্কা দিল। আর ঠিক তখনই আমার সামনে ভেসে উঠল সেই বীভৎস মূর্তি, সুমতি। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, চুলগুলো এলোমেলো, আর সারা শরীরে সেই রক্তের দাগ। সে যেন আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। আতঙ্কে আমার হাত থেকে পুঁথিটা পড়ে গেল। আমি ভয়ে এক পা পিছিয়ে এলাম। কি করছিস সুধা? কেন পারছিস না? সুমতির কণ্ঠস্বর এবার যেন আরও বেশি কর্কশ শোনালো। তার চোখে বিরক্তি। তুই আমাকে মুক্তি দিতে পারবি না? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি মন্ত্রটা পড়তে পারছি না। সুমতি এগিয়ে এলো আমার দিকে। তার হাতটা আমার দিকে বাড়ালো। এবার আর গলা টিপে ধরার জন্য নয়, যেন কিছু একটা ধরার জন্য। তার চোখগুলো পুঁথির দিকে। আমাকে দে, আমি তোকে পথ দেখাবো। আমার মনে দ্বিধা কাজ করল। আমি কি তাকে বিশ্বাস করব, নাকি সে আমাকে কোনো ফাঁদে ফেলছে? কিন্তু তার চোখে যে আকুতি ছিল, তা আমাকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে দিল না। আমি ভয়ে ভয়ে পুঁথিটা তুলে তার দিকে এগিয়ে দিলাম। সুমতি পুঁথিটা নিল। তার হাতটা আমার হাতকে ছুঁয়ে গেল। সেই বরফ শীতল হাতের ঠান্ডা অনুভূতি আমার শরীরে শিহরণ জাগালো। সুমতি পুঁথির দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ করেই বাঁশঝাড়ের সেই স্থানটা এক অদ্ভুত আলোয় ভরে উঠল। আলোটা ছিল নীলচে, আর সেই আলোয় সুমতির শরীর থেকে যেন একটা অন্যরকম আলোর ছটা বিচ্ছুরিত হচ্ছিল। তার শরীরটা কাঁপছিল। আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ কর। তার মুখ থেকে একটা মন্ত্র উচ্চারিত হতে লাগলো। পুঁথিতে লেখা সেই অচেনা মন্ত্র। আথেল মারিয়া সিনেক্স, ফেলিয়াম রুনা, বিভাক্স তুরাল, বিস্পেত নেক্রস, শাহরম দানভা, লুস ফিরদাউস জাদুক। আমিও সঙ্গে সঙ্গে উচ্চারণ করে চললাম। মন্ত্র উচ্চারণ করতে করতে সুমতির শরীর থেকে যেন একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। ধোঁয়াটা বাঁশঝাড়ের উপর দিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছিল। সুমতির মুখটা আস্তে আস্তে শান্ত হয়ে আসলো।
সেই পচা গন্ধটাও মিলিয়ে গেল। তার শরীরটা উজ্জ্বল নীল আলোয় ঝলমল করছিল। হঠাৎ আলোটা আরো তীব্র হলো, এত তীব্র যে আমার চোখ ঝলসে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার কানে শুধু একটা শান্ত নিঃশ্বাস ফেলার শব্দ এলো। তারপর সব নিস্তব্ধ। যখন আমি চোখ খুললাম, তখন বাঁশঝাড়ের সেই স্থানে আর কেউ ছিল না। সেই নীল আলো মিলিয়ে গেছে, শুধু পুঁথিটা শুকনো পাতার উপরে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে পুঁথিটা হাতে তুলে নিলাম। পুঁথিটা তখন গরম, তার ভিতর থেকে যেন একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। আমার মন বলল, নিশ্চয়ই সুমতি মুক্তি পেয়েছে। সেখান থেকে বেরিয়ে যখন আমি বাড়ির দিকে ফিরছিলাম, তখন চাঁদের আলোয় চারদিক ঝলমল করছিল। মনে হচ্ছিল যেন একটা দীর্ঘশ্বাস ফেলে প্রকৃতি শান্ত হয়েছে। আমার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছিল, ভয়, স্বস্তি আর এক গভীর নীরবতা। ফিরে এসে সারা রাত আমি পুঁথিটা হাতে নিয়ে বসে রইলাম। তার পাতায় লেখা সেই অদ্ভুত অক্ষরগুলো, সেই চিত্রগুলো যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই পুঁথি শুধু একটা প্রাচীন বই নয়, এর ভিতরে কোনো শক্তিশালী রহস্য লুকিয়ে আছে। ভোরের আলো ফুটতেই আমি বিছানা ছাড়লাম। শরীরে ক্লান্তি থাকলেও মনে এক নতুন স্ফূর্তি। আমি ঠিক করলাম এই পুঁথিটা সঙ্গে নিয়েই শহরে ফিরব। হয়তো কোনো অভিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত এই পুঁথির ভাষা বুঝতে পারবেন, এর ভিতরের রহস্য উন্মোচন করতে পারবেন। কে জানে, সুমতির মুক্তির পিছনে আরও কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। বাস ধরে আমি শহরের দিকে রওনা হলাম। বাসের জানালা দিয়ে গ্রামটা ক্রমশ ছোট হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল যেন আমি এক নতুন জীবন নিয়ে ফিরে যাচ্ছি। শহরে ফিরে এসে আমি প্রথমে আমার অফিস থেকে কিছুদিন ছুটি নিলাম। তারপর পুঁথিটা নিয়ে বিভিন্ন পণ্ডিত এবং গবেষকদের কাছে যাওয়া শুরু করলাম। কিন্তু হতাশ হতে হলো। কেউই পুঁথির ভাষা বা তার অর্থ উদ্ধার করতে পারল না। কেউ বললেন এটি প্রাচীন কোনো অজ্ঞাত ভাষার পুঁথি, আবার কেউ বললেন এটি কোনো অপ্রচলিত তান্ত্রিক মন্ত্রের সংকলন। সবাই এক বাক্যে স্বীকার করলেন পুঁথিটা খুবই প্রাচীন এবং মূল্যবান, কিন্তু তার রহস্য উন্মোচনের পথ কেউই দেখাতে পারলেন না। কয়েক সপ্তাহ কেটে গেল, আমি পুঁথির রহস্য ভেদ করতে পারিনি। রাতের বেলায় সুমতি আর আমায় দেখা দেয় না। সেই বীভৎস মুখ বা কর্কশ স্বর আর আমার পিছু নেয় না। সুমতি যে মুক্তি পেয়েছে একথা ভেবেই মন শান্তিতে ভরে ওঠে। তবে পুঁথির রহস্য জানার একটা আকাঙ্ক্ষা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন বিকেলে আমি কলেজ স্ট্রিটে বইপাড়ার বিভিন্ন দোকানে পুরনো বই ঘাঁটছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটা বইয়ের উপরে, যার নাম বাংলার অলৌকিক উপাখ্যান। বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম, আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। বইয়ের একটা পাতায় আমি দেখলাম সেই একই ধরনের চিত্র যা আমার পুঁথিতেও ছিল। একজোড়া নারীর জ্বলন্ত চোখ, আর তার পাশে কিছু অদ্ভুত আঁকিবুকি।
আমার বুকটা ধড়াস করে উঠল। আমি দ্রুত পাতাটা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রাচীন বাংলার কিছু গ্রামে এমন আত্মার কিংবদন্তি প্রচলিত আছে, যারা আত্মঘাতী হওয়ার পাপে মুক্তি পায় না, তাদের আত্মাকে মুক্তি দিতে হলে পূর্ণিমার রাতে বিশেষ স্থানে বিশেষ মন্ত্র জপ করতে হয়। এই মন্ত্রের পুঁথি সাধারণত কিছু নির্দিষ্ট পরিবারের কাছেই বংশ পরম্পরায় রক্ষিত থাকে। আমার মনে পড়ল ঠাকুমার কথা। তিনি কি তাহলে এমন এক বংশের ছিলেন যারা এই ধরনের জ্ঞান বহন করছে? আমি আরও পড়তে লাগলাম। বইটিতে আরও বলা ছিল, এই আত্মার মুক্তির পর কিছু ক্ষেত্রে মুক্তিপ্রাপ্ত আত্মারা তাদের মুক্তিদাতাকে কিছু ক্ষমতা বা জ্ঞান দিয়ে যায়। তবে এই জ্ঞান বা ক্ষমতা সবসময় বোঝা যায় না, এবং কখনো কখনো তা অনাকাঙ্ক্ষিত বিপদও ডেকে আনতে পারে। আমার গা শিউরে উঠল। সুমতি কি তবে আমাকে কোনো ক্ষমতা দিয়ে গেছে? আমার ভেতরে তো কোনো পরিবর্তন দেখিনি। তাহলে কি কোনো বিপদ আসন্ন? শুনছিলেন গল্প পিছু ছাড়ে না। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট এবং লাইক করে। আমাদের আসরে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে দারুণ দারুণ গল্পের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ফিরে আসছি আগামী সপ্তাহে নতুন একটা জমজমাট গল্প নিয়ে।